অলক্ষীর মরণ নাই, সে বড় দুঃখের কাহিনী। সুখে ঘরকন্না করিতেছিল কপিলা। কি যে শনি ভর করিল তাহার কপালে। শীতের গোড়ায় স্বামীর সঙ্গে কলহ করিয়া সে চলিয়া আসিল বাপের বাড়ি। রাগ করিয়া তাহার স্বামী শ্যামা দাস আবার বিবাহ করিয়াছে, কপিলাকে নেয় না। এ খবর কুবের জানিত না। সে বিস্ময়ে বলিল, হ। তারপর কপিলাকে স্বামীর কাছে পাঠানো হইয়াছিল ফাল্গুন মাসে। শ্যামা দাস তাহাকে বাড়িতে উঠিতে দেয় নাই, খেদাইয়া দিয়াছে। মানুষ তো নয়, পশু। তাই তো কুবেরের সঙ্গে তুলনা করিয়া কপিলার মা দিনরাত্রি তাহাকে গাল দেয়। তাই বটে, পঙ্গু বলিয়া মালাকে সে কখনো অনাদর করে নাই সত্য, সেটা তবে এতখানি প্রশংসার ব্যাপার। মালার জন্য তাহার দারিদ্র্যপূর্ণ সংসারের ওই অলস অকর্মণ্য রমণীটির জন্য কুবের হঠাৎ নিবিড় স্নেহ অনুভব করে। সৎ গৃহস্থ ও সৎ স্বামী বলিয়া যে প্রশংসা তাহার জননী গলার জোরে দিক দিগন্তে রটনা করে, তাহা যেন মালারই কীর্তি। খাওয়া দাওয়ার পর কপিলা ও তাহার ভাই বোনদের সঙ্গে করিয়া কুবের কেতুপুরের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। কপিলা খুব সাজিয়াছে, চুলে চপচপে করিয়া দিয়াছে নারিকেল তেল, হলুদ মাখিয়া করিয়াছে স্নান, পরিয়াছে তার বেগুন রঙের শাড়িখানা। স্বামী ত্যাগ করিয়াছে বটে, বয়স তো তার কাঁচা। আহা, কুটুমবাড়ি যাওয়ার নামে মেয়েটা আহ্লাদে আটখানা হইয়া উঠিয়াছে। কেতুপুরে পৌঁছতে বেলা কাবার হইয়া আসিল। মালা উতলা হইয়া প্রতীক্ষা করিতেছিল। কিছু পাট চুরি যাওয়া ছাড়া তাহার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয় নাই শুনিয়া সে আশ্বস্ত হইল। মালা শুধু খোড়া হইয়া জন্মে নাই, আরও একটি পঙ্গুতা তাহার আছে, সে হাসিতে জানে না। জীবন তাহাকে অলস করিয়া বিষণ্ণ করিয়াছে। ভাই বোনদের কাছে পাইয়া কতকাল পরে সে মুখে তাহার বিষণ্ণতার ছায়ালেশীন হাসি ফুটিল। এদিকে স্বস্তি নাই কুবেরের। তার মতো গরিবকে আছে জগতে। এই যে এতগুলি মানুষ আসিল বাড়িতে, ইহাদের সে খাওয়াবে কি? আউশের ফসল নষ্ট হইয়া এবারে যে দেশে দুর্ভিক্ষ হইবে, এখন হইতে তাহা টের পাওয়া যায়। জলমগ্না পৃথিবীতে আহার্যের মূল্য বাড়িয়াছে। ইলিশের মরশুম বলিয়া এখন যদি বা কোনো রকমে চলিয়া যায়, তারপর দু চার পয়সা জমাইবার আশা ঘুচিয়া গেল। অতিথি আসিয়াছে, অতিথি চলিয়া যাইবে, তারপর সপরিবারে উপবাস করিবে সে। তখন হাত পাতিলে বৈকুণ্ঠ একটি পয়সাও তাহাকে দিবে না। নিমন্ত্রণ করিয়া ওদের সে তবে আনিয়াছে কেন? তার দুঃখের দিনে যারা ফিরিয়া তাকায় না, কেন সে তাদের অত খাতির করিতে গেল? সে আদর করিয়া ডাকিয়া না আনিলেও বন্যার কটা দিন ওরা মাচার উপর বেশ কাটাইয়া দিতে পারিত। মনে মনে কুবের রাগিয়া যায়। মালা খুশি হইয়াছে, হাসি ফুটিয়াছে মালার মুখে। স্বামীর দুঃখ না বুঝিয়া যে স্ত্রীলোক বাপ ভাইয়ের জন্য কাঁদিয়া মরে, হাসি মুখে তাহার মুখে গুজিয়া দিতে হয় আখার তলের ছাই। মালা উত্তোলনা হইলে কে যাইত চটডাঙ্গায়? কে আনিত তাহার ভাই বোনদের ডাকিয়া? প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কুবের মাছ ধরিতে যাওয়ার আগে পিসি সকলকে ভাত বাড়িয়া দেয়। কুবের এইমাত্র খাইয়া উঠিয়াছে, তবু তাহার নিজের ছেলে মেয়েদের সঙ্গে আরও কয়েকটা প্রাণীকে সারি দিয়া বসিয়া খাইতে দেখিয়া ভবিষ্যতে অনিবার্য ক্ষুধায় তার ভরা পেটের অন্ন যেন মুহূর্তে হজম হইয়া যায়। মালা বসিয়া বসিয়া সকলের খাওয়ার তদ্বির করে। গোপীর পাতের ডাল মাখা ভাতটুকু সে আদর করিয়া তাহার
ভাইয়ের পাতে তুলিয়া দেয়। এ দৃশ্য কুবের আর দেখিতে পারে না। নৌকায় গিয়া সে বসিয়া থাকে। হয়তো তখন গণেশ ও ধনঞ্জয় কেহই আসে নাই। কুবের চুপ করিয়া বসিয়া থাকে একা। নদীর ঢেউয়ে নৌকা দোল খায়। হু হু করিয়া বহে বাতাস। অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোঁয়ার মতোই বুঝি বাতাসে উড়িয়া যাইবে। কপিলা যে পিছু পিছু আসিয়াছে তা কি কুবের জানে? তাহার আকস্মিক হাসির শব্দে কুবের ভয়ে আধমরা হইয়া যায়। ঠক ঠক করিয়া সে কাঁপিতে থাকে। নির্জন নদী তীরে সন্ধ্যা রাতে কে হাসিবে? মানুষ নয়, নিশ্চয় নয়। কপিলা বলে, তামুক ফেইলা আইস মাঝি। কুবের নামিয়া আসিয়া তামাকের দলাটা গ্রহণ করে। বলে, খাটাসের মতো হাসিস কেন কপিলা, আয়। কপিলা বলে, ডরাইছিলা হ? আরে পুরুষ। তারপর বলে, আমারে নিভা মাঝি লগে। বলে আর কপিলা আবদার করিয়া কুবেরের হাত ধরিয়া টানাটানি করে। চিরদিনের শান্ত নিরীহ কুবেরকে কোথায় যেন সে লইয়া যাইবে। মালার বন্যা কপিলা? হ। কুবের তাহার দুই কাঁধ শক্ত করিয়া ধরিয়া অবাধ্য বাঁশের কঞ্চির মতো তাহাকে পিছনে হেলাইয়া বলে, বজ্জাতি করজ যদি নদীতে সুবান দিমু কপিলা। কপিলা ধপ করিয়া সেইখানে কাদার উপর বসিয়া পড়ে। হাসিতে হাসিতে বলে, আরে পুরুষ। তাহার নির্বিবাদে কাদায় বসা আর শয়তানি হাসি আর খোঁচা দেওয়া পরিহাস সব বড় রহস্যময় ও দুর্বোধ্য। হঠাৎ কুবেরের বড় ভয় হয়। সে সচেনেহে বলে, পাক মাইখা মরস কেনে কপিলা? মাইনছে কইব কি, যা বাড়ির যা। কে জানে কি আছে কপিলার মনে? সে চলিয়া গেলে কুবেরের দুটি চোখের উৎসুক্য অন্ধকারে গোপন হইয়া থাকে। কপিলার আনিয়া দেওয়া তামাক সাজিয়া সে টানিতে আরম্ভ করে। তামাকের ভাগিদার না থাকায় আরামটুকুই কি তাহার মানসিক চাঞ্চল্যকে ক্রমে ক্রমে শান্ত করিয়া আনে। অথবা সে নদীর বাতাস, নায়ের দোলনে পদ্মার প্রেম মালা যে কোনোদিন ওঠে নাই, হাঁটে নাই, ঘুরিয়া বেড়াইয়া চারদিকে জীবনকে ছড়াইয়া মেলিয়া রাখিতে পারে নাই, তার জন্য কুবেরের কোনোদিন আফসোস ছিল না। গতি নাই বলিয়া মালার আবদ্ধ ঘনীভূত জীবন তারই বুকে উতলিয়া উঠিয়াছে। ভাঙা চালার নিচে সংকীর্ণ শয্যায় পঙ্গু মালার তুলনা জগতে নাই। কিন্তু অন্ধকার রাত্রে তামাক পৌঁছাইয়া দিতে সে তো কোনোদিন নদী তীরে ছুটিয়া আসিতে পারে না। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে পারে না সোজা হইয়া দাঁড়াইতে। বেগুনি রঙের শাড়িখানা পরিয়া চুলে চপচপে তেল দিয়া শুধু লীলা খেলা করিতেই কপিলা পটু নয়, কুবেরের সেবাও সে করে। জীবনে কুবের কখনো সে সেবার পরিচয় পায় নাই। সারা রাত্রি পদ্মার বুকে কাটাইয়া আসিয়া এখন সে না চাহিতে পা ধোয়ার জল পায়। পান্তা ভাতের কাশিটির জন্য হাঁকাহাঁকি করিতে হয় না। খাইয়া উঠি বা মাত্র তামাক আসে। প্রস্তুত থাকে তাহার দিন মলিন শয্যা, এবং ফাঁক পাইলেই কোনোদিন গোপ ধরিয়া টান দিয়া, কোনোদিন একটা চিমটি কাটিয়া হাসি চাপিয়া চোখের পলকে উধাও হইয়া ঘুম আসিবার আগেই কপিলা তাহাকে স্বপ্ন আনিয়া দেয়। পরের পেট ভরাইতে ফতুর হইতে বসিয়াও গৃহে তাই কুবেরের আকর্ষণ বাড়ে। কমে মাঠঘাটের জল, ও তো মানুষের চোখের জল নয়, কমিবে বই কি। একদিন মালার বড় ভাই অধর খবর লইতে আসে। কুবেরকে সে সত্যই কুবের ঠাউরাইয়া রাখিয়াছে কিনা সেই জানে। কর্য চাহে 2 টাকা, না পাইয়া তাহার রাগ হয়। সকলকে চরডাঙ্গায় ফিরাইয়া লইয়া যাইতে চায়। কুবের বারণ করে না, মালাও নয়।
ভাই বোনকে কাছে পাওয়ার আনন্দ পুরানো হইয়া আসিতে কতদিন আর লাগে বোনের। তাছাড়া কপিলার চাপল্য ও হাস্য পরিহাসের জন্য ঈর্ষাও হয়তো মালার হয়। কোনোদিন হয়তো কুবেরের সঙ্গে কপিলার অন্যায় মাখামাখি চোখেও পড়িয়াছে তাহার। এক স্থানে ঠায় বসিয়া থাকিলেও দৃষ্টি তো সে পাতিয়া রাখে সর্বত্র, কিন্তু কপিলা যায় না। ঝগড়া করিয়া গাল দিয়া অধরকে সে ভাগাইয়া দেয়। কে জানে কি আছে কপিলার মনে। ময়নাদ্বীপ হইতে রাসুর আকস্মিক আবির্ভাবের বিষয় গ্রামের লোকের কাছে পুরানো হইয়া গিয়াছে। রাসুর অভিজ্ঞতার গল্প শুনিবার কৌতূহল কাহারও নাই। রাসু বলিতে চায় সবিস্তারে, বারবার আগাগোড়া সমস্ত কাহিনীটা বলিবার জন্য সে ছটফট করে, কিন্তু চোতা পায় না। কত শুনিবে লোকে। শুনিয়া শুনিয়া কান ঝালাপালা হইয়া গিয়াছে সকলের। হোসেন মিয়া কিছু টাকা দিয়াছে রাসুকে। রাসুর ইচ্ছা টাকাটা দিয়া সে একটি বউ খরিদ করে, গোপী হইলেই ভালো হয়। কিন্তু কুবের এ প্রস্তাব কানেও তোলে না। কত টাকা দিয়েছে হোসেন মিয়া তাহাকে? তাছাড়া গোপীর পাত্র ঠিক হইয়া আছে, গণেশের শালা যুগল। যুগলের মতো পাত্র থাকিতে তার হাতে কুবের মেয়ে দিবে কেন? গোপীকে কিন্তু বড়ই পছন্দ হইয়াছে রাসুর। ময়নাদ্বীপের গল্প করিবার ছলে সে কুবেরের বাড়ি আসে, আর চোখে সারাক্ষণ সে গোপীর দিকে তাকায়। পরীর মতো সুন্দর মনে হয় গোপীকে তাহার। ভাইকে কোলে করিয়া বাঁকা হইয়া কি তাহার দাঁড়ানোর ভঙ্গিমা! রুখো রুখো লালচে বটে চুলগুলি গোপীর। কপালটা একটু উঁচুই, থেবড়ানো নাকের নিচে উত্তোলিত ওষ্ঠে ঠেকিয়া নোলকটা তাহার দুলিতে পায় না। আর বড় নোংরা গোপী। তবু তো রাসু চোখ ফিরাইতে পারে না। তবু তো তার মনে পড়ে না এমন অতুলনীয় রূপ সে কোথাও দেখিয়াছে। কি রং গোপীর, কি মনোহর তাহার চলাফেরা, কি চাউনি! বয়স রাসুর বেশি হয় নাই, যুগলের চেয়েও তার বয়স কম। নতুন করিয়া সংসার পাতিয়া জীবনটা আবার গুছাইয়া লইবার সময় তাহার পার হইয়া যায় নাই। গোপীকে পাইলে আবার সে আরম্ভ করিতে পারে। বয়সটা বারন্ত মেয়ে গোপী। বিবাহের 1 বছরের মধ্যে স্বামীর ঘর করিতে আসিবে। 5-6 বছরের একটা মেয়েকে বিবাহ করিয়া তাহার বড় হইবার আশায় হা করিয়া বসিয়া থাকিবার ধৈর্য রাসুর আর নাই। যাদের সে বিসর্জন দিয়া আসিয়াছে ময়নাদ্বীপে, তাড়াতাড়ি আবার তাহাদের ফিরিয়া পাওয়া চাই। একা একা বড় কষ্ট হইতেছে রাসুর। প্রীতম মাঝির সঙ্গে রাসুর কলহ হইয়া গিয়াছে। হোসেন মিয়ার দেওয়া টাকা বাগাইয়া লওয়ার জন্য মাঝি বড়ই ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রাসু তাই পৃথক হইয়া গিয়াছে। কে জানিত গ্রামের মধ্যে প্রীতমের মেয়ে যুগী সর্বশান্ত বিস্তুত ভাইটিকে এতখানি খাতির করিবে। শীতলকে দিয়া বাবুদের বলিয়া নিজের ঘরের কাছে খানিকটা জমি যুগী রাসুকে জোগাড় করিয়া দিয়াছে। রাসু একখানা ঘর তুলিয়াছে সেখানে। সেই ঘরে রাসু বাস করে একা, হয়তো ধ্যান করে গোপীর। বিকালে কেতুপুর গ্রামের মধ্যে সওদা আনিতে যাওয়ার সময় পথের নির্জনতম অংশে কোনো দিন গোপী রাসুকে দাঁড়াইয়া থাকিতে দেখিতে পায়। রাসু বলে, কই যাও গোপী? সে একটু স্নেহভাঞ্জক হাসি হাসে। গাঁট হইতে বাহির করে একটি কাচ বসানো পিতলের আংটি আর পুতির মালা। বলে, নিবা? গোপী খুশি হইয়া উপহার গ্রহণ করে। রাসুকে ভালোই লাগে তাহার। রাসুর জন্য সেই একটু দুঃখ বোধ করে। কোথায় সে ময়নাদ্বীপ কে জানে। সকলকে রাসু সেখানে হারাইয়া আসিয়াছে। বড় কষ্ট পাইয়াছে সে জীবনে। তাছাড়া রাসুর কথাগুলি ভারী মিষ্টি, শুনিতে বড় ভালো লাগে গোপীর। আর কি খাতিরটা রাসু তাহাকে করে! কত যেন সে বড় হইয়াছে,
11 বছরের মেয়ে সে নয়। যোগীর সঙ্গে মাঝে মাঝে রাসু পরামর্শ করে, একটা কি উপায় ঠাউরানো যায় না কুবেরকে, যাহাতে রাজি করানো যায়। পরামর্শ অনেক হয়, উপায় হয় না। শীতলের অনুপস্থিতিতে তাহার পরিষ্কার শয্যায় আরাম করিয়া বসিয়া তাহার হুকায় তামাক টানিতে পরামর্শ করিতে ভালো লাগে রাসুর। আর যোগীর সমবেদনা। রাসুকে যোগী খুব খাতির যত্ন করে। রাসুর মুখে ময়নাদ্বীপের কাহিনী বারবার শুনিয়াও সে শ্রান্ত হয় না। কত বাসিন্দা ময়নাদ্বীপে, কি কি ফসল হয়? দ্বীপের চারদিকে বুঝি সমুদ্র? আচ্ছা, সমুদ্র কত বড়? পদ্মার চেয়েও বড় বুঝি? আজও যোগী রাসুকে এইসব প্রশ্ন করিতে ভালোবাসে। যোগীর বয়স বেশি নয়, বছর 22। বড় শান্ত তাহার মন। শীতল তাহাকে সুখে রাখিয়াছে জেলেপাড়ার দারিদ্র্য ও হীনতা হইতে। যোগীর মনে অপরিমিত সন্তোষ। এত দয়ামায়া, এমন কোমলতা জেলেপাড়ার আর কোনো মেয়ের নাই। জেলেপাড়ার কারো ঘরে কোনোদিন যদি অন্ন না থাকে, চুপি চুপি একবার যোগীর কাছে আসিতে পারিলে আর তাহার উপবাসের ভয় থাকে না। দুঃখের কাহিনী যে যত জমজমাট করিয়া বলিতে পারে, ছলছল চোখে যোগী তাহাকে চাল দেয় বেশি। খরচের পয়সা দান করিয়া শীতলের বকুনি শোনে। শীতল লোকটা বড় কৃপণ। যোগীর দান করা স্বভাবটা সে পছন্দ করে না। কিন্তু এমন আশ্চর্য মন মানুষের! যোগীর এই মন্দ স্বভাবের জন্যই তাহাকে শীতল ভালোবাসে বেশি। যোগীকে সে কৃপণ হইতে বলে। কিন্তু সন্ধ্যার সময় বাড়ি ফিরিলে যোগী যেদিন ভয়ে ভয়ে তাহাকে না শোনায় যে একজন আসিয়া তাহার ঘাড় ভাঙিয়া যা পাইয়াছে আদায় করিয়া লইয়া গিয়াছে, সেদিন মনটা যেন খুঁতখুত করে শীতলের। মাসের মূল্য বাবদ কুবের কয়েকানা পয়সা পাইত। শীতল কখনো ঋণ পরিশোধ করে না। তাগিদ করিয়া করিয়া কুবের হয়রান হইয়া গিয়াছে। তবু একদিন সকালে সে আশা করিয়া আসিল। যোগী রাঁধিতেছিল। শীতল আর রাসু করিতেছিল গল্প। কুবেরকে দেখিয়া রাসু চঞ্চল হইয়া উঠিল। বসিতে দিয়া খাতির করিয়া কলিকাটা বাড়াইয়া দিয়ে বলিল, তামাক খাও। না, কুবেরের বসিবার সময় নাই, তামাক খাওয়ার সময় নাই। শীতল তাড়াতাড়ি পয়সাটা দিয়া দিক, সে তাড়াতাড়ি চলিয়া যাইবে। বসিয়া তামাক টানিতে আসিয়াছে নাকি সে? কুবের আজ রাগিয়াছে। আজ সে মাসের দাম আদায় করিয়া ছাড়িবে। শীতল প্রথমে অমায়িক হাসি হাসিয়া জিজ্ঞাসা করে, এত রাগ কেন কুবের এই সকালবেলা? তারপর সেও রাগিয়া যায়। যা যা, দিব না পয়সা, কর গিয়া নালিশ। রাসু বুঝি কুবেরকে খুশি করতে চায়। সে বলিল, দেন শীতলবাবু, দিয়া দেন পয়সা। পয়সা দিল যোগী। কলহের মাঝখানে 10 আনা আনিয়া কুবেরের সামনে রাখিয়া দিল। শীতলকে ধমক দিয়ে বলিল, সামান্য আনা পয়সার জন্য এত কাণ্ড করা কি জন্য? কত কর্তৃত্ব যোগীর! শীতল কথাটি বলিল না। কুবেরের দিকে কড়া চোখে চাহিয়া ভিতরে চলিয়া গেল। পয়সা কুড়াইয়া কুবের উঠিল। সঙ্গে উঠিল রাসু। কি বিনয় রাসুর! কি সব তোষামদের কথা! পথ চলিতে চলিতে রাসু নানা কথা বলে। এবার সে একটা ব্যবসা আরম্ভ করিবে। ব্যবসা ছাড়া পয়সা নাই মানুষের। একটা দোকান দিবে সে দেবীগঞ্জে। কিসের দোকান এখনো সে তা ঠিক করে নাই। ভাবিয়া চিন্তিয়া একটা কিছু ঠিক করিয়া লইবে। কুবের কি পরামর্শ দেয়? জীবনে উন্নতি করিবে রাসু, প্রাণপণ করিয়া লাগিলে কি না হয় জগতে। তাছাড়া পুরুষের ভাগ্যের কথা কে জানে? আজ ফকির কাল রাজা। কুবের গম্ভীর মুখে সাই দিয়ে বলে, ভাবে ময়নাদ্বীপে গিয়া বড় বড় কথা বলিতে শিখিয়া আসিয়াছে রাসু, চাল দিতে শিখিয়াছে।
মাঠের দিকে চাহিলে বোঝা যায় জল কোথায় নামিয়া গিয়াছে। ধানের ফসল কাত হইয়া পড়িয়াছে। পদ্মা হইতে আজ জোর বাতাস বহিতেছিল। চারিদিকে অসংখ্য পাখির কলরব। শিশির ভেজা ডাঙায় ছড়াইয়াছে সোনার রোদ। শরৎকাল আসিয়া পড়িয়াছে, সন্দেহ নাই। নদী তীরে কাশের বন এবার সাদা হইয়া উঠিবে। কুবেরের সঙ্গে রাসু তাহার বাড়ি পর্যন্ত আগাইয়া যায়। না, গোপী এখন বাড়ি নাই। কপিলার সঙ্গে সে জল আনিতে গিয়াছে নদীতে। কুবের রাসুকে বসিতে বলে না। পিসির নিরিবিলি ঘরখানায় গিয়া ঢোকে ঘুমের জন্য। রাসু আস্তে আস্তে ফিরিয়া যায়। যায় সে নদীর ধারে। গাল সে খায় কপিলার, তারপর হন হন করিয়া হাঁটিতে আরম্ভ করে কেতুপুর গ্রামের দিকে। না, নদীর ধারে ওভাবে দাঁড়ানো উচিত হয় নাই। কপিলা যদি বলিয়া দেয় কুবেরকে। ভাদ্রের পরে আশ্বিন। আশ্বিনের মাঝামাঝি পূজা। একদিন প্রবল ঝড় হইয়া গেল। কালবৈশাখী কোথায় লাগে। সারাদিন টিপ টিপ বৃষ্টি হইল। সন্ধ্যায় আকাশ ভরিয়া আসিল নিবিড় কালো মেঘ। মাঝরাতে শুরু হইল ঝড়। কি সে বেগ, বাতাসের আর কি গর্জন। বড় বড় গাছ মর্মর শব্দে মটকাইয়া গেল। জেলেপাড়ার অর্ধেক কুটিরের চালা খসিয়া আসিল। সমুদ্রের মতো বিপুল ঢেউ তুলিয়া পদ্মা আছড়াইয়া পড়িতে লাগিল তীরে। জেলেপাড়ার বৃদ্ধ ও রমণীরা হাহাকার করিয়া রাত কাটাইল। ছেলেমেয়েরা কেহ ভয়ে নিস্পন্দ হইয়া রহিল, কেহ গুমরাইয়া গুমরাইয়া কাঁদিতে লাগিল। ইলিশের মরশুম শেষ হইলে মোটা উপার্জনের সুযোগ দুদিন পরে ফুরাইয়া যাইবে। জেলেপাড়ার কোনো ঘরে আজ বুঝি সমর্থ দেহ পুরুষ নাই। পদ্মার বুকে নৌকা ভাসাইয়া ছড়াইয়া গিয়াছে দূর দূরান্তে। কেহ ফিরিবে প্রভাতে, কেহ ফিরিবে না। ঝড় শুরু হইলে ঘরে ঘরে মেয়েরা উঠানে পিঁড়ি পাতিয়া দিয়াছে। ঝড়ের দেবতা বসিবেন, শান্ত হইবেন। ঘরে ঘরে মেয়েরা কপাল কুটিয়া মধুসূদনকে ডাকিয়াছে। এ কি রোষ দেবতার, কেন এ প্রলয়? সকালে ঝড় কমিল, কিন্তু একেবারে থামিল না। শাসা শব্দে বাতাস বহিতে লাগিল। বৃষ্টি পড়িতে লাগিল গুড়ি গুড়ি। জেলেপাড়ার দিকে তাকানো যায় না। ঘন সন্নিবিষ্ট কুটিরগুলিকে কে যেন আবর্জনার মতো নাড়িয়া চারদিকে ছড়াইয়া দিয়াছে। কোনো ঘর কাত হইয়া পড়িয়াছে, কোনো ঘরে চালা নাই। কোনো চালার অর্ধেক খড় উড়িয়া গিয়া বাঁশ বাহির হইয়া পড়িয়াছে। উঠান ভরিয়া গিয়াছে। গোপী খুব শক্ত আঘাত পাইয়াছে। কে জানে ডান পাটি তাহার ভাঙিয়া গিয়াছে কিনা। চালা উড়িয়া দূরে গিয়া পড়িয়াছে প্রীতমের গোয়াল ঘরের উপর। হিরু আর সিধুর একখানা ঘরও দাঁড়াইয়া নাই। অনুকূলের তিনখানা ঘরের একটার চালা নাই। বাকি দুখানার চালায় নাই খড়। রাসুর ঘরখানা ছিল একেবারে ফাঁকায়। ভিটা আর দুটি খুঁটি ছাড়া ঘরের চিহ্নটুকুও দেখিতে পাওয়া যায় না। শীতলের বাড়ির চারদিকে বড় বড় গাছ। তার একটা গাছ পড়িলে বাড়ি তাহার পিছিয়া যাইত, কিন্তু গাছের আশ্রয়ে ঘরগুলি তাহার বাঁচিয়া গিয়াছে। জেলেপাড়ার আরও অনেকেরই ক্ষতি হইয়াছে অল্প বিস্তর। মুসলমান মাঝিদের মধ্যে ক্ষতি হইয়াছে আমিনউদ্দির বেশি। প্রকাণ্ড একটা সিঁদুরে আমের গাছ গোড়াশুদ্ধ উপড়াইয়া যে ঘরে আমিনউদ্দির বউ আর ছেলে মেয়ে তিনটি ছিল, সেই ঘরখানাকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়াছে। আমিনউদ্দির বউ থেতলাইয়া মরিয়াছিল সঙ্গে সঙ্গে। সকালে টানিয়া বাহির করার সময় ছেলেটার প্রাণ ছিল। ঘণ্টাখানেক পরে সেও শেষ হইয়া গিয়াছে। শুধু মেয়েটার কিছু হয় নাই। আমিনউদ্দি কোথায় আছে কে জানে। হয়তো ডাঙায়,
নয়তো পদ্মার উত্তাল জলতলে। তাহার অত বড় মেয়েটা কারো সান্ত্বনা মানিতেছে না, হাউমাউ করিয়া লুটাইয়া লুটাইয়া কাঁদিতেছে। যে মেয়ের পর্দা রাখিবার জন্য গরিব আমিনউদ্দিন কুটির ঘেরিয়া উঁচু বেড়া দিয়াছিল, আজ যার খুশি তাকে দেখিয়া যাও। কালো চোখে কাল সে যে কাজল দিয়াছিল এখনো তা ধুইয়া যায় নাই। বেড়ার ফাঁকে ফাঁকে ওর কাজল চোখের সলাজ চাহনি দেখিয়া কাল অপরাহ্নে জহরের জোয়ান ছেলে নাসির বুঝি খুশি হইয়া পদ্মায় নৌকা ভাসাইয়াছিল। পদ্মা হয়তো তাকে এতক্ষণ ধুইয়া মুছিয়া ফেলিয়াছে পৃথিবীর বুক হইতে। ভীত বিবন্ন মুখে কাঁদিতে কাঁদিতে জেলেপাড়ার নরনারী পদ্মা তীরে গিয়া দাঁড়ায়, আরক্ত চোখে চাহিয়া থাকে উন্মত্ত জলরাশির দিকে। ঘাটে 3টি নৌকা বাঁধা ছিল, একটি অদৃশ্য হইয়াছে, 2টি উঠিয়া আসিয়াছে ডাঙায়। খানিক দূরে গাছপালা সমেত খানিকটা ডাঙা ধসিয়া গিয়াছে, আরও খানিকটা অংশ ফাটল ধরিয়া আছে, শীঘ্রই ধসিবে। পদ্মা তীরে দাঁড়াইয়া থাকিয়া কোনো লাভ নাই। চাহিয়া চাহিয়া চোখ ফাটিয়া গেলেও কাল যারা নদীতে পাড়ি দিয়াছিল তাহাদের দেখিতে পাওয়া যাইবে না। যে নদীতে ডুবিয়াছে সে তো গিয়াছেই। ডাঙায় যারা আশ্রয় পাইয়াছে পদ্মা শান্ত না হইলে তাহাদের ফিরিয়া আসা সম্ভব নয়। ডাঙা পথে আসিতে পারে, কিন্তু এখনো মাঠে ঘাটে জল একেবারে সরিয়া যায় নাই। কে কোথায় ডাঙা পাইয়াছে কে জানে, হয়তো সেখান হইতে ডাঙায় পায়ে হাঁটিয়া আসিবার সুবিধা নাই। গৃহের জন্য মন হয়তো তাদের উতলা হইয়াছে। ভোরের আলো ফুটিলে এই উন্মাদিনী নদীর তীর ঘেঁষিয়া নৌকা বহিয়া হয়তো তাহারা গ্রামে ফিরিবার চেষ্টা করিবে। বেলা বাড়িয়া উঠিলে ধীরে ধীরে বাতাস পড়িয়া গেল, পদ্মা শান্ত হইয়া আসিল। অপরাহ্নে 1-2টি করিয়া জেলেপাড়ার নৌকাগুলি ফিরিয়া আসিতে লাগিল। প্রথমে যারা আসিয়া পড়িল সকলে তাহাদের ঘিরিয়া জুড়িয়া দিল কলরব। বাকি সব? অন্য সকলের খবর কি? সকলের খবর তাহারা দিতে পারিল না। কে কোথায় তীরে ভিড়িয়াছে কে জানে। 2-4 জনের খবর মাত্র তাহারা বলিতে পারিল। যাদের সংবাদ জানা গেল তাদের উদ্বিগ্ন আত্মীয় স্বজনের মুখ হইতে একটা কালো পর্দা যেন সরিয়া গেল। খবর যাদের মিলিল না তাহাদের আপনজনেরা আবার নীরবে পদ্মার সীমাহীন বুকে দৃষ্টি পাতিয়া রাখিল। তবে প্রত্যেকটি নৌকায় এই একটি আশার বার্তা বহিয়া আনিতে লাগিল যে কারো প্রাণহানি হইয়াছে, এ সংবাদ তাহারা শুনিয়া আসে নাই। বুক বাঁধিয়া সকলেই প্রতীক্ষা করিতে পারে, হয়তো ব্যর্থ হইবে না। আমিনউদ্দিন ও নাসির একসঙ্গেই ফিরিয়া আসিল। আমিনউদ্দির জন্য কেহ ঘাটে আসে নাই। জহর আসিয়াছিল, নাসিরকে দেখিয়া সে শুধু বলিল, বাপজান ফিরে আলি রে বলিয়া আমিনউদ্দির দিকে চাহিয়া এক্কেবারে চুপ করিয়া গেল। কারো মুখে কথা নাই। আমিনউদ্দিনকে দেখিয়া সকলে স্তব্ধ হইয়া গিয়াছে। আমিনউদ্দিন এদিক ওদিক চাহিল, তারপর ভীত উৎসুক কণ্ঠে জহরকে জিজ্ঞাসা করিল, খবর কও মিয়া ভাই, ভালা নিয়ে আসে বেবাকে? চুপ মাইরে রইলা ক্যারে আয়? কারো কিছু বলিবার ছিল না। হাত ধরিয়া জহর তাহাকে ধীরে ধীরে গ্রামের দিকে টানিয়া লইয়া গেল। তারপর আসিল কুবের ও গণেশ। আসিল তাহারা অনুকূলের নৌকায়। ধনঞ্জয়ের নৌকাটি ডুবিয়া গিয়াছে। বোকা গণেশের একটি পা মস্কাইয়া গিয়েছিল, ঝড়ে নয়, পা পিছলাইয়া একটা সে আছাড় খাইয়াছিল ডাঙায়। উলুপি আজ সারাদিন একরকম পদ্মা তীরেই কাটাইয়াছে। গণেশকে ধরিয়া সেই বাড়ি লইয়া গেল। কুবেরের জন্য কেহ আসে নাই। পরের মুখে সে তাহার গৃহের বৃত্তান্ত শুনিল। বড় ঘরটা পড়িয়া গিয়াছে,
যে ঘর সাইবার জন্য হোসেন মিয়া সন দিয়াছিল। গোপীর পায়ে চোট লাগিয়াছে। বিবর্ণ মুখে কুবের বাড়ির দিকে পা বাড়াইল। ঘর দুয়ার অনেকেরই পড়িয়াছে। সর্বনাশ হইয়া গিয়াছে আমিনউদ্দির। কিন্তু তাহার নিজের ঘরখানা পড়িয়া যাওয়ার চেয়ে বড় দুঃসংবাদ কুবেরের কাছে আর কিছুই নয়। কবে আবার সে ঘর তুলিতে পারিবে কে জানে। মাথা গুজিবে কোথায়। পথে দেখা হইল কপিলার সঙ্গে। কুবেরকে দেখিয়াই কপিলা উচ্চ রবে কাঁদিয়া উঠিল। বড় উচ্ছ্বাস কপিলার। বলিল, ফিরাইস মাঝি? মুখ রাখছেন ঠাকুর, আমার মুখ রাখছেন। আমি না মানত কইরা থুইছি, 5 পয়হার হরিলুট দিম। কুবের বিব্রত হইয়া বলিল, কাঁদো কেন? সঙ্গে চলিতে চলিতে কপিলা আত্মসম্বরণ করিল। পায়ে বিষম চোট পাইছে মাইয়া, শুনছ বৃত্তান্ত? কুবের মাথা হেলাইয়া বলিল, হ। ফুইলা গেছে না? বিষম ফুলছে। দিনটা বইরা চিল্লাইয়া মরছে মাইয়া। চারিদিকে ভাঙা গাছ, ভাঙা ঘর, পত্রপল্লবে আচ্ছাদিত পথ। কুবেরের চোখে জল আসে। ঘরের কাছে গিয়া সে দাঁড়াইল। ঘর কই কুবেরের? ভাঙিয়া অঙ্গনে হোমড়ি খাইয়া পড়িয়াছে। পিসির ঘরে সকলে আশ্রয় লইয়াছিল। ঘরে ঢুকিয়া কুবের ঢেকিটার উপর বসিয়া পড়িল। গোপী শুইয়া কাতরাইতেছে। পায়ে তাহার চুন হলুদ মাখানো হইয়াছে। হাঁটুর কাছে বেজায় ফুলিয়াছে। মালার চোখে ভীতি, বিহ্বল দৃষ্টি। গত রাতের প্রলয়ঙ্কর কাণ্ড ভীরু পঙ্গু নারীটিকে আধমরা করিয়া রাখিয়া গিয়াছিল। এখনো সে সামলাইয়া উঠিতে পারে নাই। কুবের আসিয়া পড়াতে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। পিসি ভাত রাঁধিয়া রাখিয়াছিল। ঝড় বাদল ভূমিকম্প কিছুই পিসির ভাত রাধা বন্ধ করিতে পারে না। খানিক পরে উঠিয়া কুবের ভাত খাইল। তারপর গোপীর কাছে একটু বসিল। যন্ত্রণায় মেয়েটার মুখ নীল হইয়া গিয়াছে। কি করিবে কুবের? যন্ত্রণা লাঘবের কি মন্ত্র সে জানে? গোপীকে যাতে এতটুকু আরাম দিতে পারে। নীরবে চাহিয়া দেখা ছাড়া কোনো উপায় নাই। মালা ধীরে ধীরে বলিতে থাকে। মরমর করিয়া ঘর ভাঙিয়া পড়ার সময় আতঙ্কে দিশেহারা হইয়া ছুটিয়া বাহিরে যাওয়ায় কিভাবে গোপীর উপর চালটা আসিয়া পড়িয়াছিল। ঘরে থাকিলে মেয়েটার কিছুই হইত না। ঝড়ের সময় যে বাহিরে যাইতে নাই, ঘরের মধ্যে থাকাই সবচেয়ে নিরাপদ, সেটুকু বুদ্ধি তো মেয়ের নাই। শুনিতে শুনিতে কুবের ঢুলিতে থাকে। কুবেরের ঘুম পাইয়াছে। উন্মুক্ত নদী তীরে বসিয়া সে কাটাইয়াছে ঝড়ের রাত্রি। সকালে হাঁটিয়া আসিয়াছে দেবীগঞ্জে। 2টি মুড়ি শুধু সে খাইয়াছে। বাড়ি পৌঁছানো পর্যন্ত দুর্ভাবনায় টিপ টিপ করিয়াছে বুকের মধ্যে। এখন পেট ভরিয়া খাইয়া আর তাহার জাগিয়া থাকিবার ক্ষমতা নাই। মালার সব কথা তার কানে যায় নাই। গোফের মাথার কাছে সংকীর্ণ স্থানটুকুতে কোনো মতে কাত হইয়া সে এক সময় ঘুমাইয়া পড়ে। সন্ধ্যার আগে জেলে পাড়ার সকলেই ফিরিয়া আসিল। পদ্মার গ্রাসে কেহ যায় নাই। প্রীতম মাঝির নৌকাটি শুধু মাঝ নদীতে ঝড়ের মুখে পড়িয়া ডুবিয়া গিয়াছে। নৌকায় ছিল প্রীতমের ছেলে মাখন, কুবের প্রতিবেশী সিধু আর তার ভাই মুরারি। অর্ধমৃত অবস্থায় একটা চরে উঠিয়া রাত কাটাইয়া তাহারা ফিরিয়া আসিয়াছে, আর বলিয়া বেড়াইতেছে তাহাদের বাহাদুরি কাহিনী। পাহাড় সমান ঢেউয়ের সঙ্গে লড়াই করিয়া কিভাবে তাহারা নিজেদের প্রাণ বাঁচাইয়াছিল। কয়েকটা দিন বড় গোলমালের মধ্যে কাটিয়া গেল। ধীরে ধীরে ভাঙা ঘরগুলি সংস্কারের চেষ্টা চলিতে লাগিল। কেতুপুরের 2-4খানা ঘরবাড়ি পড়িয়া গিয়াছিল। একদিন মেজকর্তা অনন্ত তালুকদারের
সভাপতিত্বে গ্রামবাসীদের এক সভা হইয়া গেল। ক্ষতিগ্রস্ত আর দুস্থদের জন্য চাঁদা তোলার ব্যবস্থা হইল। অনন্তবাবু নিজে দান করিলেন 10 টাকা। গ্রাম হইতে আরও 15 টাকা উঠিল। তার মধ্যে 7 টাকা দেওয়া হইল কেতুপুরের নন্দ ভট্টাচার্যকে। আহা, ব্রাহ্মণের দুখানা ঘর পড়িয়া গিয়াছে। জেলে পাড়ার জন্য দেওয়া হইল 10 টাকা, 2 টাকা 5 জনকে। বাকি টাকাটা বোধহয় ফান্ডে জমা রহিল। সুখের বিষয়, দীর্ঘ অনুপস্থিতির পর এই সময় হোসেন মিয়া গ্রামে ফিরিয়া আসিল। ঘুরিয়া ঘুরিয়া সে চারদিকের অবস্থা দেখিয়া বেড়াইল। তারপর দাড়ি নাড়িয়া বলিল, না, টাকা কর্জ দিমু না, শোন দিমু, বাস দিমু, নিজে খাড়াইয়া তোমাগ ঘর তুইলা দিমু, শেষে নিকাশ নিয়া খত লিখুম, একটা কইরা টিপ দিবা, তাই সই। পুরাতন জীর্ণ ঘরের বদলে যদি নতুন ঘর ওঠে, খত লিখিয়া দিতে আর আপত্তি কি? ঘর যাহাদের পড়িয়া গিয়েছিল তাহারা সকলে খুশি হইয়া উঠিল। যাহাদের ঘর পড়ে নাই তাহারা দুঃখিত হইয়া ভাবিল, ঘর দুয়ার তাহাদেরও পড়িয়া গেলে মন্দ হইত না। সকলেই সাগ্রহে হোসেন মিয়ার সাহায্য গ্রহণ করিল না শুধু আমিনউদ্দি। সে মাথা নাড়িয়া বলিল, না মিয়া, ঘর দিয়া কাম নাই। আম গাছের তলে তাহার ঘরখানা যেমন নিষ্পোষিত হইয়া পড়িয়াছিল তেমনিভাবে পড়িয়া রহিল। সত্যি তো, ঘর দিয়া আমিনউদ্দি কি করিবে? কে আছে আমিনউদ্দির? কার জন্য আবার সে দুঃখের দারিদ্র্যের নির্বাধিবে? জেলে পাড়ার সকলেই আবার পদ্মার বুকে নৌকা ভাসাইয়াছে। আমিনউদ্দি কোথাও যায় না। কার জন্য পদ্মার অতল জলে সে জীবিকার সন্ধান করিবে? শুধু মেয়েটা আছে, মমিন। কেন আছে কে জানে। সারাদিন মমিন মৃদুস্বরে কাঁদে। আমিনউদ্দি চাহিয়াও দেখে না, না ডাকে কাছে, না বলে মেয়ের সঙ্গে কথা। ক্রমে ক্রমে সকলের নতুন খুঁটি বেড়া, নতুন চালার ঘরগুলি সমাপ্ত হইল। হোসেন মিয়া মজুরদের কি ইঙ্গিত দিয়াছিল সেই জানে। কুবেরের ঘরটা উঠিল সকলের আগে। ঘর দেখিয়া হোসেন মিয়া গোপীর জন্য বড় দরদ দেখাইল। বলিল, হাসপাতালে নিয়ে যাও কুবের ভাই, জবর চোট পাইছে মালুম হয়। তারপর একখানা খত বাহির করিয়া বলিল, টিপসই দাও কুবির, 21 টাকা 10 আনার খত লিখিছি, বাদ দিছি 2 টাকা। টিপসই দিয়া রাখো, যখন পারবা দিবা, না দিলি মামলা করুম না ভাই। হোসেন মিয়া মৃদু মৃদু হাসিল। জান দিয়া তোমাগ দরদ করি, খত কিসির? লিখা থইলাম, হিসাবে থাকব না তো কিসির কাম খত দিয়া? কুবের বলিল, পুরান বাস পুরান বেড়া দিলি খরচ কম হইতো মিয়া ভাই। কেন, পুরান বাস দিয়া কেন? খরচার লাগিয়া ভাইব না, খরচ তো দিছি আমি। না, দি নাই? হ মিয়া ভাই, দিছেন, আপনিই দিছেন। টিপসই দিয়া কুবের হোসেনের মুখের দিকে চাহিল। বড় ভয় করে কুবের হোসেন মিয়াকে। বড় টান তাহার হোসেন মিয়ার দিকে। কি জাদুমন্ত্রে তাহাকে বশ করিয়াছে লোকটা। গোপীর পায়ের ব্যথাও কমে না, ফোলাও কমে না। মেয়েটাকে নিয়া মহা মুশকিলে পড়িয়াছে কুবের। মালার মতো গোপীও কি শেষ পর্যন্ত খোড়া হইয়া যাইবে? কি ব্যবস্থা করা দরকার কুবের বুঝিয়া উঠিতে পারে না। হোসেন মিয়ার কথা মতো সদরের হাসপাতালে লইয়া যাইবে নাকি? সে তো কম হাঙ্গামার ব্যাপার নয়। অতখানি পথ গোপীকে কেমন করিয়া লইয়া যাইবে? ব্যথায় সে বিছানাতেই পাশ ফিরিতে পারে না। অত নাড়াচাড়া তাহার সহিবে কেন? অথচ পায়ের যা অবস্থা, গোপীর শীঘ্রই কোনো ব্যবস্থা না করিলে নয়। ইতিমধ্যে পূজা আসিয়া পড়িল। চরডাঙ্গা হইতে একদিন আবার আবির্ভাব ঘটিল অধরের। আবার সে রাগারাগি করিয়া সকলকে লইয়া যাইতে চাহিল। ছেলে মেয়েগুলি তার সঙ্গে ফিরিয়া গেল চরডাঙ্গায়। কপিলা গেল না। বলিল, কেন,
ঘর ফুরিয়ে গেলে দেখি ঘরটাতে যখন তাহারা সকলে একসঙ্গে মাথা গুজিয়েছিল, অসুবিধার অন্ত ছিল না, তখন ওদের আসিতে পারে নাই। এখন নতুন ঘর উঠিয়াছে, থাকিবার কোনো অসুবিধা নাই। এখন সে যাইবে কেন এদের এই বিপদের মধ্যে ফেলিয়া? কুবের ইহাতে সায় দিয়ে বলিল, হ, কেন যাইবে কপিলা তাহাদের এই বিপদের সময়? কপিলা সত্যই প্রাণ দিয়া সকলের সেবা করিতেছিল, বড় কৃতজ্ঞ হইয়া উঠিয়াছিল কুবের তাহার কাছে। বড় ভালো মেয়ে কপিলা, কেন যে ওর বোকা স্বামীটা তাকে ত্যাগ করিয়াছে। লখার সঙ্গে কপিলা একদিন সন্ধ্যার সময় ঠাকুর দেখিতে গিয়াছে। খানিক পরে কুবেরও গুটি গুটি গিয়া হাজির। গিয়া দেখে শীতলের সঙ্গে হাসিয়া হাসিয়া কথা বলিতেছে কপিলা। বাবুদের কর্মচারী শীতল, পূজা বাবুদেরই। বাপখানা দেখো শীতলের, সেই সর্বে সর্বা। ওর সঙ্গে হাসিয়া হাসিয়া এত কথা কিসের কপিলার? তারপর শীতল প্রসাদ চাহিয়া আনিয়া কপিলার আসলে বাঁধিয়া দেয়। কপিলা একগাল হাসে। এত লোকের মধ্যে কপিলার ওই নির্লজ্জ আচরণে রাগে কুবেরের নিঃশ্বাস বন্ধ হইয়া আসে। সে ডাকিয়া বলে, লখা, চল বাড়ির যাই। কপিলা বলে, মাঝি আইসো নাকি? খারাও মাঝি, আমি যামু, মারে পেন নাম কইরা লই। কুবের বলে, লখা আইলি রে হারামজাদা পোলা। কপিলা প্রণাম শেষ করিতে করিতে লখাকে সঙ্গে করিয়া কুবের জোরে জোরে হাঁটিতে আরম্ভ করিল। একটু পথ গিয়াই গতি তাহার হইয়া আসিল মনোদ্ধর। না, কপিলার জন্য ফিরে আসে যাইবে না, তবে আস্তে আস্তে হাঁটিতে দোষ নাই। কপিলা আসিয়া সঙ্গ নেয় তো নিক, অন্ধকার হইয়াছে। কপিলাকে একা ফেলিয়া যাওয়া ঠিক কর্তব্য হইবে না। হয়তো শীতলকেই সে বাড়ি পৌঁছাইয়া দিতে বলিবে। এতখানি অন্ধকার রাস্তা শীতলের সঙ্গে হাঁটিয়া চলিবে কপিলা? তার চেয়ে বিড়ি কিনিবার ছলে এখানে কুবেরের দাঁড়ানোই ভালো। বিড়ি কিনিতে কিনিতে কপিলা আসিয়া পড়িল। কুবের কথাটি বলিল না। তিনজনে নীরবে চলিতে লাগিল বাড়ির দিকে। কপিলা আর মুখে কুবেরের দিকে তাকায়, কিছু ঠাওর হয় না অন্ধকারে। চলিতে চলিতে দেখা হয় রাসুর সঙ্গে। যোগীকে লইয়া সে ঠাকুর দেখিতে যাইতেছে। কপিলা যোগীকে বলে, বইন, এক কাম করবা, আমাগ লখারে লইয়া যাও। কুবের আপত্তি করিয়া বলে, কেন, ঠাকুর দেখে নাই লখা? কপিলা বলিল, পোলাপান সাদনি মেটে দেখা। তোমার লখা বুড়ো তো হয় নাই মাঝি, এক নজর দেখা ফাল দিয়া বাড়িত ফিরব। যারে লখা যোগী মাসির লগে দেখো বইন পোলারে, পোলা বড় বজ্জাত। মতলব কি কপিলার? লখাকে সরাইয়া দিল কেন? কিছুই যেন বুঝিতে পারা যায় না। কপিলার নীরবে পথ চলে। কুবের মনে মনে রাগিতে থাকে। শেষে একটা তেঁতুল গাছের তলে, পথের যেখানে দুর্ভেদ্য অন্ধকার রচিত হইয়াছে যেখানে হঠাৎ কুবের শক্ত করিয়া কপিলার আঁচল চাপিয়া ধরিয়া বলে, শীতলের লগে অত কথা কিসের তোর আয়? হঠাৎ বড় যেন করুণ কণ্ঠে কপিলা বলে, মনটা বালা না মাঝি, সারবা না, মনটা কাতর বড়। কুবের আঁচল ছাড়িয়া দেয়। চলিতে চলিতে জিজ্ঞাসা করে, মন কাতর কেন রে কপিলা? কে জানিত কপিলা এমন উত্তর দিবে। স্বামীরে মনে পড়ে মাঝি। হ, আগে গোড়া সব তাহা হইলে ফাঁকি কপিলার। সব ছল এতক্ষণ রসিকতা করিতেছিল কুবেরের সঙ্গে। ভালো, কুবেরও রসিকতা জানে। কপিলার গালটা সে টিপিয়ে দেয়, হিহি করিয়া হাসে, বলে, তাই ক কপিলা, তাই ক। যে স্বামী দূর কইরা খেদাইয়া দিছে তার লাইগা মনটা পোড়ায় তোর? গেলেই পারো স্বামীর ঘর। জামু বলিয়া কপিলা হন হন করিয়া হাঁটিতে আরম্ভ করে।
সেদিন রাত্রে গোপীর পায়ের যন্ত্রণা খুব বাড়িয়া গেল। তাহাকে নতুন ঘরে আনা হইয়াছিল। সারা রাত সে ছটফট করিয়া গোঙাইয়া কাটাইয়া দিল। মালা জাগিয়া বসিয়া রহিল তাহার শিওরে। কুবেরও অনেক রাত অবধি জাগিয়া রহিল। তারপর সে ঘুমাইয়া পড়িল বটে, কিন্তু ভালো ঘুম হইল না। শেষ রাত্রে উঠিয়া বসিয়া সে ডাকিল, গোপীর মা। জবাব দিল কপিলা, গোপীর মা ঘুমায়। কুবের উঠিয়া আসিয়া বলিল, যা তুই ঘুমা গা কপিলা, আমি বইয়া থাকি। কপিলা চাপা গলায় বলিল, আরে পুরুষ, রাত ভইরে ঘুমায় বিয়ানে কয়, যা তুই ঘুমা গা কপিলা। কাউয়ার ডাক পারে, কাউয়াই ডাক পারে শুনছ মাঝি? তাই তো বটে, ফর্সা হইয়া আসিয়াছে যে। ঝাপ খুলিয়া কুবের বাহিরে গেল। গণেশের বাড়ি গিয়া ডাকাডাকি করিয়া তুলিল গণেশকে। যুগল কাল বনের নেমন্তন্ন খাইতে আসিয়া রাত্রে এখানেই ঘুমাইয়াছিল। সেও উঠিয়া আসিল। কুবের বলিল, গণেশ, মাইয়েরা তো হাসপাতালে লেওন লাগে, বড় কাতর মাইয়া, রাইত বইরা চেঁচাইয়া মরছে। গণেশ বলিল, হ ব কবির, তামাক খা। হাসপাতালে নেওয়ান তো সহজ কথা না, কিবা নিবি ভাবছিস নি? নাও নিয়ে যামো, আবার কিবা? সমস্যার সমাধানে গণেশ খুশি হইয়া বলিল, তবে চিন্তা নাই, যুগল্যার নাওখান মিলব আইস। নাও নিয়ে আইসে যুগল্যা। নাওখান দিবি না যুগল্যা তোর? যুগল সাগ্রহে নৌকা দিতে সম্মত হইল, বলিল সেও সঙ্গে যাইবে। খুব বুঝি ফুলিয়াছে গোপীর পাটা? কোথায় চোট লাগিয়াছে? আগে কেন মেয়েকে হাসপাতালে নেয় নাই কুবের? আগেই লইয়া যাওয়াই উচিত ছিল। যাই হোক, আজ যদি হাসপাতালে লইতে হয়, দেরি করিয়া লাভ কি? বেলা হইয়া গেলে হাসপাতালে ডাক্তারকে পাওয়া যাইবে না। একটা চওড়া কাঠের তক্তায় শোয়াইয়া ধরাধরি করিয়া গোপীকে নদী তীরে লইয়া যাওয়া হইল। কাঁথাবালি সাথে করিয়া কপিলা গেল সঙ্গে। ইতিমধ্যে জেলেপাড়ায় খবর রটিয়া গিয়াছিল, গ্রামের একটি মেয়েকে হাসপাতালে নেওয়া প্রতিমা বিসর্জনের চেয়ে কম গুরুতর ব্যাপার নয় জেলেপাড়াবাসীদের কাছে। এই ভোরে নদী তীরে একটি ছোটোখাটো ভিড় জমিয়া গিয়াছিল। প্রশ্নের জবাব দিতে দিতে কুবের একেবারে হয়রান। কপিলা আগে নৌকায় উঠিয়া কাঁথাপত্র বিছাইয়া দিল, তারপর গোপীকে তুলিয়া শোয়ানো হইল। যন্ত্রণায় ও ভয়ে গোপীর মুখখানা ফ্যাকাশে হইয়া গিয়াছে। হাসপাতাল, না জানে কি ভয়ঙ্কর সেই স্থান। কে জানে সেখানে কি হইবে তাহার। কপিলার একটা হাত গোপী সবলে আঁকড়াইয়া ধরিয়া রহিল। নৌকা খোলা হইবে এমন সময় দেখা গেল রাসু ছুটিয়া আসিতেছে। নদী তীরে পৌঁছিয়া সে লাফাইয়া নৌকায় উঠিয়া পড়িল। কুবের জিজ্ঞাসা করিল, কিরে রাসু? রাসু হাঁপাইতে হাঁপাইতে বলিল, আমিও যামু। চলুক, এত বড় নৌকা, স্থানাভাব হইবে না। বেশি লোক সঙ্গে থাকিলে গোপীকে উঠানো নামানোর বরং সুবিধাই হইবে। মহাকুমা শহর আমিন বাড়ি, সেইখানে সরকারি হাসপাতাল। কেতুপুর হইতে আমিনবাড়ি বেশি দূর নয়, ঘণ্টা 3 লাগিল পৌঁছিতে। রাসুর সাথ ছিল গোপীকে ঘাট হইতে হাসপাতাল পর্যন্ত লইয়া যাইতে, সেও কাঁদ দিবে, কিন্তু তার প্রয়োজন হইল না। সকলকে নৌকায় বসিয়া থাকিতে বলিয়া যুগল নামিয়া গেল। খানিক পরে কোথা হইতে খুঁজিয়া পাতিয়া লইয়া আসিল একটা পালকি। যুগল কি কম পাকা লোক? পালকি চাপিয়া গোপী হাসপাতালে গেল। হাসপাতালে তখন রোগীর ভিড় কমিয়াছে। একটা ছোট ছেলের ফোড়া অপারেশন করা হইতেছিল।
কি তাহার তীব্র চিৎকার! গোপী তো দেখিয়া শুনিয়া বিবন্ন হইয়া গোঙাইতে আরম্ভ করিল। কুবেরের মুখখানা শুকাইয়া পাংশু হইয়া গিয়াছে। সকলেই অল্প বিস্তর ভীত ও সন্তুষ্ট। শুধু অবিচলিত আছে রাসু। ময়নাদ্বীপ হইতে পালাইয়া আসিয়া নোয়াখালীর হাসপাতালে সে 15 দিন কাটাইয়া দিয়াছিল। এ তাহার পরিচিত স্থান।